বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ পর্বের 28542 বিষয় কোডধারী ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম সাবজেক্টের পঞ্চম ক্লাসে আমি মোহাম্মদ আরিফুর রহমান তন্ময়, তোমাদের টিচার, টিকে এডুকেশনাল সলিউশন TKES এর ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, গতদিন আলোচনা করেছিলাম আমরা স্ট্যাক সম্পর্কিত আলোচনা, এবং ওই অধ্যায়টি চতুর্থ অধ্যায়। সেই চতুর্থ অধ্যায়ের আমরা 3টা পার্ট করছি, তার মধ্যে একটা পার্ট আমরা আজকে গতদিন শেষ করছি। আজকে আমরা সেটার দ্বিতীয় পার্টটা শেষ করব, যেখানে জাস্ট নোটেশনগুলো সম্পর্কে ধারণা আছে, অর্থাৎ ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স, এই যে নোটেশনগুলো আছে এই নোটেশন সম্পর্কে আমরা জানবো আসলে এই বিষয়গুলো কি, এই নোটেশনগুলো একটা থেকে আরেকটাতে ট্রান্সফরমেশন কিভাবে করা যায় সেটা সম্পর্কে জানবো। সেই সাথে আমরা জানবো যে এই যে নোটেশনগুলোর যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করব বা ক্যালকুলেট করব, এবং এটা স্ট্যাকের মাধ্যমে কিভাবে আমরা ক্যালকুলেট করব সেটা আমরা একটু ধারণা নেব। হ্যাঁ, তা মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স, এই বিষয়টা কি। আচ্ছা, এর আগে আমাদেরকে বুঝতে হবে যে অপারেটর এবং অপারেন্ড এই বিষয়টা আমাদের একটু ধারণা দেওয়া দরকার। যেমন এখানে আমি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 1+2, 1+2, এখানে 1 এবং 2 এর একটা ডাটা এবং প্লাস এটা একটা অপারেটর। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা এর আগেও পড়ছি। তাহলে আমরা এখানে এই ডাটাকে ডাটা না বলে এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অপারেন্ড। তার মানে 1 আর 2 আমাদের হচ্ছে কি অপারেন্ড, এবং এটাকে সংযোগকারী বা এটার মধ্যে যে কার্য সম্পাদন হবে প্লাস চিহ্ন দ্বারা সেটাকে আমরা বলতেছি অপারেটর। জরুরি এটা নয় যে প্লাসই থাকবে, এই জায়গায় মাইনাস থাকতে পারে, গুণ ভাগ, ছোট বড় বিভিন্ন রকম চিহ্ন থাকতে পারে। এই চিহ্নের অর্থ হচ্ছে কোনো না কোনো সে কার্য সম্পাদন করবে। তা যেহেতু এই চিহ্ন দ্বারা কোনো কার্য সম্পাদন হয়, তাই এটি কার্য সম্পাদনকারী অথবা অপারেটর, মানে অপারেশন সম্পন্ন করে, এই জন্যই বেচার অপারেটর। আচ্ছা, এখন 3টা জিনিস ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স, এই অপারেটরের উপর নির্ভর করেই আমরা এই 3টা নোটেশনকে আলাদাভাবে ডিফাইন করব। তাহলে প্রথমটা কি ইনফিক্স। ইনফিক্স মানে মাঝে, অর্থাৎ আমরা কি করতেছি, যদি অপারেটর মাঝে থাকে তাহলে কি হবে, ইনফিক্স বলবো। তাহলে ডাটা অথবা অপারেটরের মাঝে যদি ডাটা অথবা অপারেন্ডের মাঝে যদি আমার অপারেটর বিদ্যমান থাকে তাহলে সেটাকে বলতেছি ইনফিক্স। যদি ইনফিক্সকে আমি বাম পাশে সরাই নিয়ে আসি এবং ডাটাগুলোকে ডান পাশে রাখি, ইটস কল প্রিফিক্স। তার মানে ডাটা আসার আগেই হয়ে গেছে, সেটা একটা অপারেটরটা ডাটা আসার আগে চলে আসছে। আচ্ছা, পোস্টফিক্স কি, যদি এই অপারেটরটা ডাটার ডান পাশে চলে যায়। হ্যাঁ, তার মানে সমস্ত ডাটা বা আমার অপারেন্ড থাকবে বাম পাশে এবং অপারেটরটা থাকবে আমার ডান দিকে। তাহলে আমরা বুঝলাম যে ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স অপারেটরের উপর নির্ভর করে তৈরি করা একটি গাণিতিক লাইন। আচ্ছা, তাহলে এবার আমরা জানবো হচ্ছে এই নোটেশনগুলো একটা থেকে কিভাবে আরেকটাতে ট্রান্সফরমেশন করবে। তাহলে আমি 3টাকে সেট করে নেই। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা ইনফিক্স কি দেখছি, যদি আমার অপারেটর আমার ডাটার মাঝে থাকে। প্রিফিক্সে কি পাইছি, যদি আমার অপারেটর সমস্ত অপারেন্ডের বাম পাশে থাকে। আর পোস্টফিক্সে কি পাইছি, সমস্ত আমার ডাটাটা থাকবে বামে এবং ডান পাশে আমার অপারেটর চলে যাবে। এই উদাহরণটা একটু দেখে আসছি, তাহলে একটু অন্য উদাহরণ দেখি। দেখো এখানে কি পাইছি, a+b হোল ইন্টু c-d। আচ্ছা, এখানে আমরা গাণিতিক ব্যাখ্যার মধ্যে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে একটা গাণিতিক লাইনে পদ নামক একটা শব্দ আছে। পদ বলতে কি বোঝায়, যদি সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ দ্বারা বা কোনো অন্য কোনো গাণিতিক লাইন থাকে, হ্যাঁ, সেখানে কি হবে, শুধুমাত্র মাইনাস এবং প্লাস অর্থাৎ যোগ এবং বিয়োগ চিহ্ন যেখানে থাকবে সেটার আশেপাশে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এক একটা পদ। হ্যাঁ, অর্থাৎ অনেকগুলো সংখ্যার মধ্যে যদি যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় বা লেখা যায়, তাহলে শুধুমাত্র যোগ এবং বিয়োগই আলাদা করতে পারে। ঠিক আছে, আলাদা আলাদা অংশ তৈরি করতে পারে। তার মানে যোগের ডান বামে যেটা থাকবে সেটা একটা পদ, বা বিয়োগের ডান বামে যা থাকবে সেটা একটা পদ। কিন্তু গুণন চিহ্ন বা ভাগ চিহ্ন ডান বামে যেগুলো থাকবে সেগুলো ইন্ডিভিজুয়াল পদ নয়,
কারণ যখনই গুণ চিহ্ন থাকবে তার মানে ডান পাশেরটা এবং বাম পাশেরটা গুণ হতে হবে, একখানে হতে হবে। দ্যাটস মিন এটা কি হয়ে যাবে, এটা একটা সম্পূর্ণটা মিলে একটা পদ হবে। আচ্ছা, একটু উদাহরণটা ভালোভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে দুটো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়েছে। তো একটাতে লেখা আছে a প্লাস বি, তার মানে এখানে a একটা ইন্ডিভিজুয়াল পদ, b একটা ইন্ডিভিজুয়াল পদ। আবার c মাইনাস d এর অর্থ হচ্ছে c একটা ইন্ডিভিজুয়াল পদ, d একটা ইন্ডিভিজুয়াল পদ। তবে এই দুটাকে আলাদা আলাদা অংশ ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করার পরেও মাঝখানে আমরা গুণন চিহ্ন ব্যবহার করছি। এই গুণন চিহ্ন ব্যবহার করার কারণে ইন্ডিভিজুয়াল হওয়া সত্ত্বেও এই সমস্তগুলো একটা মাত্র পদ হিসেবে বিবেচনা করা সম্ভব। আচ্ছা, এখন দেখো প্রত্যেকটা চিহ্ন আমার কি আছে, এই প্রত্যেকটা ডাটার মাঝে আছে। তার মানে এটা একটা সাধারণ গাণিতিক লাইন, যার কারণে এটাকে আমরা বলতেছি ইনফিক্স নোটেশন। এখন এটা ট্রান্সফরমেশন করব আমি প্রিফিক্সে। তাহলে প্রথমে লাইনটা নিলাম, আর নিয়ম কি, আমাকে বাম পাশে শিফট করতে হবে সমস্ত অপারেটর গুলোকে। তাহলে আগে আমি ব্র্যাকেটের ভিতরে অপারেটর গুলোকে বাম পাশে শিফট করব, তারপরে ব্র্যাকেট ছাড়া যেগুলো আছে সেগুলোকে আমি বাম পাশে শিফট করব। তাকে ব্র্যাকেটের ভিতরে গুলো করি, তাহলে নিচের লাইনের মতো দেখতে লাগবে। অর্থাৎ a প্লাস বি, আমি প্লাসটাকে বাম পাশে নিয়ে আসবো, তখন হবে প্লাস ab। আচ্ছা, আর c মাইনাস ডি ছিল, সেখানে হবে কি মাইনাস সিডি। এবার এই দুটোকে কানেক্টকারী যে অপারেটর আছে সেটা মাঝে অবস্থান করতেছে, সেটাকে আমি একদম বাম পাশে সরাই দেব। তাহলে আউটপুট দেখতে লাগবে এইরকম। এখানে আমার ব্র্যাকেট গুলোর কোনো কাজ নাই, তাহলে আমি ব্র্যাকেট গুলো তুলে দেব, তখন আমার ফাইনাল আউটপুট আসবে এরকম। অর্থাৎ এইটাই হচ্ছে আমার প্রিফিক্স নোটেশন। তাহলে আমি দেখলাম ইনফিক্স থেকে কিভাবে প্রিফিক্সে আসা যায়। যে পদ্ধতিতে আমি ইনফিক্স থেকে প্রিফিক্সে আসছি, ঠিক একই পদ্ধতির উল্টো পাশে গেলেই আমি প্রিফিক্স থেকে ইনফিক্সে পৌঁছাতে পারবো। আচ্ছা, এবার আসি পোস্টফিক্স নোটেশন। তাহলে আমি ইনফিক্স থেকে পোস্টফিক্সে যাব। সেম ওই একই লাইনে কি করছি, আমি নিয়েছি এই গাণিতিক লাইনকে করব কি, সমস্ত অপারেটর গুলোকে ডান পাশে দিয়ে দেবো। এখানেও তাই করব, ব্র্যাকেটের ভিতরে আগে কাজ করব। তার মানে এ বি, তারপরে প্লাস চিহ্ন আসবে, সিডি, তারপরে মাইনাস চিহ্ন আসবে। আর এই দুটাকে কানেক্টকারী আমার গুণ চিহ্নটাকেও আমি পরের লাইনে একদম ডান পাশে সরাই দেব। এবং এইবার আমি করব কি, আমি ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলে দেব। তাহলে দেখতে এরকম লাগবে। অর্থাৎ প্রিফিক্সের যেগুলো সব বাম পাশে ছিল সেগুলোই পোস্টফিক্সে ডান পাশে আসবে। একইভাবে ইনফিক্স থেকে যেহেতু এটা পোস্টফিক্সে আসছি, ঠিক যে পদ্ধতিতে আমি পোস্টফিক্সের এই লাস্ট লাইনে পৌঁছেছি, ঠিক একইভাবে উল্টো পাশে যদি আমি যাই, তাহলে আমি চলে আসবো পোস্টফিক্স থেকে ইনফিক্স। তাইলে আমি এই তিনটা নোটেশনের একটা থেকে আরেকটার যে ট্রান্সফরমেশন সেটা আমরা এখানে ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ক্যালকুলেট করা। ক্যালকুলেট কিভাবে করব? আচ্ছা, এটা তো একটা গাণিতিক লাইন, এখানে তো বিভিন্ন গাণিতিক লাইন আমরা লিখতেছি, সেটা এখন হয় সমস্ত অপারেটর ডান পাশে, না তো বাম পাশে, না তো মাঝে। এখন যদি মাঝে থাকে তাহলে তো আমরা নর্মাল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিবেই বা সাধারণ গাণিতিক নিয়মেই আমরা আউটপুট বের করতে পারবো। কিন্তু যদি সব বাম পাশে থাকে কিংবা ডাইন পাশে থাকে তখন কিরকম হবে? তো এই জিনিসটাকে আমরা স্ট্যাকের মাধ্যমে করতে পারি, যেটা খুব সহজ হয়। কিন্তু সেইটা নির্ধারণ করার আগে বা সেইভাবে ক্যালকুলেশন করে মান নির্ধারণ করার আগে যদি আমরা স্বাভাবিক গাণিতিক নিয়ম অনুসারে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে সমাধান বের করতে পারি, তাহলে এই যে সত্যতা যাচাইয়ের যে বিষয়টা সেটা কিন্তু আমরা কনফার্ম হতে পারবো। আচ্ছা, এটা ডাইরেক্ট উদাহরণ হিসেবে দেখি। ধরে নাও এইটা একটা নোটেশন, এখানে দেখলেই বোঝা যাচ্ছে সমস্ত অপারেটর গুলো ডান পাশের দিকে সরে আসছে। দ্যাটস মিন ইটস এ পোস্টফিক্স নোটেশন। আচ্ছা, এখন এটাকে আমি করব কি, স্বাভাবিক গাণিতিক লাইন বানাবো, মানে ইনফিক্স বানাবো, বানানোর পর যোগ করব। যোগ করলে অবশ্যই আমি অ্যাকচুয়াল আউটপুটটা পাবো। তারপর আমি এটাকে স্ট্যাকে ইমপ্লিমেন্ট করব। স্ট্যাকে জমা দেওয়ার পরও যদি সেম যোগ বিয়োগ করে বা ক্যালকুলেশনের মান আসে, তাহলে বুঝতে হবে যে আমার পলিসি বা আমার আউটপুট সঠিক আছে। আচ্ছা, তাহলে এখন একটু সত্যতা যাচাই করার জন্য কি করব, এটাকে আমি আগে করব কি, পোস্টফিক্স থেকে ইনফিক্সে পরিবর্তন করব। আচ্ছা, তাহলে আমার নোটেশনটা হচ্ছে এটা। এখন নিয়ম হচ্ছে, যখন পোস্টফিক্স থেকে আমি ইনফিক্সে যাব, তখন হাতের সবার বাম দিকে যে অপারেটরটা থাকবে, যেমন এখানে বিয়োগ চিহ্ন আছে, এই বিয়োগ চিহ্নটা করতে হবে কি, তার ইমিডিয়েট বাম পাশে যেটা আছে, যে দুইটা সংখ্যা, সে দুইটার মাঝখানে বসাই দিতে হবে।
তাহলে এই দ্বিতীয় লাইনের মতো দেখতে লাগবে। আচ্ছা, এখন যেহেতু এটা বন্ধনী দিয়ে আমি একত্র করছি, তার মানে এটা নিজেই একটা পদ। এবার সর্ববামে আমরা যেটা নিয়ে কাজ করিনি সেটা হচ্ছে ভাগ চিহ্নটা। এই ভাগ চিহ্নটা কি হবে, এই তার পাশের পদ এবং তার পাশের পদের মাঝখানে বসবে, অর্থাৎ 12 এবং 7 - 3, হ্যাঁ সরি 7 - 3 এইটার মাঝামাঝিতে বসবে। তার মানে দেখতে লাগবে এরকম। এখন খেয়াল করো, এই দুটো অংশই কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল অনেক ভ্যালু আছে, কিন্তু ভাগ চিহ্ন দ্বারা কানেক্টেড এবং ব্র্যাকেট দিয়ে কানেক্টেড, দ্যাটস মিন পুরোটাই একটা পদ। আচ্ছা, এবার এই পর্যন্ত কাজ শেষ। আমরা 2, 5, 2, 1, 5 এই ডাইনের এই অংশগুলো নিয়ে কাজ করিনি। আচ্ছা, যেহেতু সংখ্যা ওইভাবেই থাকবে। এখন এরপরে আছে প্লাস অপারেটর। স্বভাবত এর আগেরটার মতোই 1 এবং 5 এর মাঝে আমি এটা বসাই দিব। এরপরে গুণ চিহ্ন আছে, যেটা এই 2 এবং 1 + 5 ব্র্যাকেটের যে বন্ধনীর মধ্যে আছে সেটার মাঝে বসবে। এবং সর্বশেষ দেখো, এগুলো কিন্তু দুইটা পদ তৈরি হয়ে গেছে, অর্থাৎ 12 ভাগ 7 - 3 এটা একটা পদ, 2 গুণন 1 + 5 এটাও কিন্তু একটা পদ, কারণ গুণন চিহ্ন দ্বারা এই দুইটা একটা কমপ্লেক্স হয়ে গেছে। এখন সর্বডানে আমার যে প্লাস চিহ্নটা আছে, এটা এই দুইটা পদের মাঝখানে বসবে, অর্থাৎ ফাইনাল আউটপুট আমার আসবে হচ্ছে ঠিক এরকম। তার মানে আমি পোস্টফিক্স থেকে এবার ইনফিক্স নোটেশন পেয়ে গেছি। এখন এখান থেকে যদি আমি স্বাভাবিক যোগ বিয়োগ গুণ ভাগ করি বা স্বাভাবিক গাণিতিক নিয়মে আমি ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমি এটা প্রকৃত যোগফল কত আসবে সেটা পেয়ে যাব। এটা করে দেখি। আচ্ছা, স্বাভাবিক গঠনে নির্ণয় মান কত হবে? আমি যে স্বাভাবিক আমার ইনফিক্সটা আছে, এখন 7 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 4, আর 1 এর সাথে 5 যোগ করলে হবে 6। আচ্ছা, এখন 12 কে 4 দিয়ে ভাগ করলে হবে 3 এবং 6 কে 2 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 12। এই দুটার ডাটার যখন আমি যোগ করব তখন আসবে হচ্ছে 3 আর 12 মিলে হবে 15। তার মানে উপরে যে আমি পোস্টফিক্স নোটেশনটা পাইছি, এই পোস্টফিক্স নোটেশনটার যদি আমি ক্যালকুলেশন করা যায় সঠিকভাবে, তাহলে 15 আমার কি আসবে, আউটপুটে আসবে। আচ্ছা, এখন আমরা এটাকে এই পোস্টফিক্স নোটেশনটাকে আমরা স্ট্যাকের মধ্যে বসাবো। বসার পর দেখব ওখানে যোগ বিয়োগ করলে, স্ট্যাকের নিয়ম অনুসারে যোগ বিয়োগ করলে 15 আসে কিনা। যদি 15 আসে তাহলে বুঝতে হবে ইনফিক্স পোস্টফিক্স এবং যেটাই করি না কেন সবগুলোতেই আমার সিস্টেম ঠিক আছে এবং আমার সত্যতা যাচাই প্রমাণ হবে। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি স্ট্যাকে ইমপ্লিমেন্ট করব, তাহলে এই নোটেশনটা, এই পোস্টফিক্স নোটেশনটাকে আমি কোনটা কত নাম্বার পজিশনে বসাচ্ছি সেটা আগে আমাকে নির্ধারণ করতে হবে, অর্থাৎ আমার স্ট্যাকটা আগে নির্ধারণ করতে হবে আমার লিমিট কত। এখানে 11টা ডিজিট আছে, অতএব আমি 11টা ডিজিট আমি এখানে করব কি, 11টা সেল নেব। তার মানে আমার ডাটা 11টা, আমার সেলও লাগবে 11টা। আচ্ছা, এবার আমি করলাম কি, এটাকে বোঝার জন্য এই চিহ্নগুলাকে আমি সিরিয়ালি এদের পাশে লিখে দিলাম। ঠিক আছে, 12, 7, 3, বিয়োগ চিহ্ন, যোগ ভাগ চিহ্ন 2, 1, 5, যোগ চিহ্ন, গুণন চিহ্ন এবং যোগ চিহ্ন। ঠিক আছে। আচ্ছা, কোন স্টেটে কি হবে সেটা বোঝার জন্য আমি ক্রমিক নাম্বার লিখছি এবং কোন স্টেজে কোন চিহ্নটা আমি স্ট্যাকের মধ্যে পাঠাই দিব কাজ করার জন্য, সেটাও কিন্তু আমি ওটা বোঝার জন্য তার ঠিক ডান পাশে লিখছি। এবার আমি স্ট্যাক নিলাম, স্ট্যাকেও কিন্তু তাহলে আমার 11টা মেমোরি সেল থাকবে। তো প্রথম স্টেজে আমি কি করব, 1 নাম্বার ক্রমিকে এসে আমি 12 নাম্বার যে আমার চিহ্ন বা 12 নাম্বার যে আমার ভ্যালুটা, সেটা আমি স্ট্যাকের মধ্যে পুশ করব। পুশ করার সাথে সাথে কিন্তু চলে আসবে, কারণ এটা একটা সংখ্যা, যা আছে তাই, এটা কোনো চেঞ্জের কোনো অপশন নাই। দ্বিতীয় স্টেজেও আমার কি আছে, একটা সংখ্যা আছে 7, সেটাও কিন্তু কি হবে, স্ট্যাকে পুশ হয়ে যাবে। বাট আগের ডাটাটাকে কোনো রকম ইফেক্ট করবে না, কারণ এখানে আমি যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে বলিনি, জাস্ট ডাটাটাকে স্ট্যাকে রাখতে বলছি, বিধায় সেটার পাশে সে বসে যাবে। 3 এর ক্ষেত্রেও তাই, 3 নম্বর স্টেজে 3 নামক একটা ডাটা আছে, সেটা তো কোনো কি করা হয়নি, কোনো অপারেটর নাই, কিছু নাই, তারও কাজ হচ্ছে একটা সংখ্যা, সে আগের সংখ্যার পাশে গিয়ে জায়গা দখল করবে। এবার 4 নাম্বার স্টেজে একটা অপারেটর আছে, সেটা কি, বিয়োগ চিহ্ন। এর কাজ হচ্ছে স্ট্যাকে যে ডাটাগুলো আমি একটু আগে দিলাম সিকোয়েন্সিয়ালি, ঠিক হাতের ডান পাশ থেকে দুটো সংখ্যার মাঝে এই অপারেটরের নিয়ম অনুসারে কাজ হবে। তার মানে স্ট্যাকের ভিতর আছে 12, 7, 3, হাতের ডান পাশে আছে হচ্ছে 3, তারপরে 7। তাহলে 7 আর 3 এর মধ্যে বিয়োগ চিহ্নের নিয়ম অনুসারে কার্যক্রম সম্পন্ন হবে।
তার মানে 7 থেকে 3 বিয়োগ হলে অর্থ দাঁড়াবে, মানে এখানে দাঁড়ায় যাবে হচ্ছে 4। তার মানে 12 এবং 4 আমি এখানে এই স্টেজে পাবো। এবার আমার পঞ্চম স্টেজে দেওয়া আছে হচ্ছে ভাগ চিহ্ন। নিয়ম অনুসারে সর্বশেষ স্ট্যাকে যা থাকবে এই চিহ্নের কারণে ডান পাশ থেকে শুরু করে প্রথম দুইটা সংখ্যার মধ্যে এই ভাগ চিহ্নটা বসে যাবে এবং কার্য সম্পন্ন করবে। বাট এখানে আছেই দুইটা সংখ্যা, তার মানে 12 এবং 4ই হচ্ছে দুইটা সংখ্যা, যেটা ডান পাশ থেকে আছে, বাম পাশে সবই একই কথা, কি দুইটা ডাটার মধ্যে আর কি ডান বাম। তার মানে এদের মাঝে বসবে ভাগ চিহ্ন, তার মানে 12/4। এই স্টেজে আমি আউটপুট পাবো ক্যালকুলেশন করার পরে 3। আচ্ছা, আমার অপারেটর শেষ। এবার আবার 6 নাম্বার থেকে ডাটা শুরু। তা আগে আমার 3 স্টোরে ছিল, এর সাথে আমার 2 আবার নতুন করে আমি পুশ করলাম, তার মানে এর পাশে জায়গা দখল করবে। ঠিক সেইভাবে 7 নম্বরে পজিশনে এসে আমি 1 পুশ করে দিলাম এবং 8 নম্বর স্টেজে এসে আমি 5কে পুশ করে দিলাম। তার মানে যেহেতু এগুলো সব সংখ্যা পাশাপাশি এগুলো জায়গা দখল করবে, কোনো কাজ এদের নাই। এবার আমি 9 নম্বরে এসে কি করলাম, একটা অপারেটরকে পুশ করলাম, তার মানে প্লাস অপারেটরকে আমি পুশ করছি। এর অর্থ হচ্ছে স্ট্যাকে বর্তমান যে ডাটা আছে ডান পাশ থেকে দুইটা সংখ্যাকে যোগ করো, তার মানে 1 আর 5 মিলে কি হবে 6, তার মানে 3 2 6 থেকে গেল। এবার কি আছে গুণন চিহ্ন 10 নম্বর স্টেজে, তার মানে স্ট্যাকের সর্বডান পাশে যে দুইটা সংখ্যা আছে সেই দুইটা পরস্পর গুণন হবে, তার মানে 6 গুণন 2 এটা হয়ে যাবে 12, তার মানে 3 আর 12 থেকে গেল। এবার আছে 11 নম্বর স্টেজে প্লাস, এর অর্থ হলো স্ট্যাকের ডানে যে দুইটা সংখ্যা আছে সেই দুইটা সংখ্যাকে একত্র করতে হবে। এখানেও আমার সর্বশেষ দুইটা সংখ্যাই আছে, বেশি নেই, তার মানে দুইটাই আমার যোগ হবে, উত্তর আসবে 15। তার মানে ঠিক দেখো, আমরা ভাবতেছিলাম যে সবগুলো অপারেটর ডান পাশে, তাহলে আমি কিভাবে বুঝবো কোনটার সাথে কোনটার যোগ বিয়োগ গুণ ভাগিলে ইত্যাদি ইত্যাদি। বাট যখন আমি স্ট্যাকের মধ্যে এটা বসাই দিলাম, দেখো খুব ইজিলি আমার কি হলো, আমি হিসাবটা বের করে ফেলতে পারলাম, যেটা নর্মালি আমাকে সাধারণ গণিতের লাইনে তৈরি করে আউটপুট বের করতে হচ্ছিল, সেটা আমি সরাসরি স্ট্যাকের মধ্যে নিয়ে এসে আউটপুট পেয়ে গেছি। ঠিক আছে, তো এই ছিল পলিসি। এখানে আমি একটা পলিসি দেখাইলাম কিভাবে আমি পোস্টফিক্স কে এখানে দিলাম। এরপর তোমরা প্রিফিক্স কে দেখবা, ইনফিক্স কে দেখবা, দেখে দেখে বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে সেটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। কিভাবে করতে হবে আমি বলে দিছি, এখন প্র্যাকটিস করে যখনই সমস্যা তৈরি হবে তখন আমার সাথে ডিসকাস করতে হবে। ঠিক আছে, এখানে অনেক রকম ব্র্যাকেট থাকবে, এখানে অনেক রকম তোমার ছোট ছোট নোটেশন থাকবে, হ্যাঁ, ছোট ছোট কিছু চিহ্ন থাকবে, সেগুলো কিন্তু ঝামেলা তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে করতে হবে কি, এভাবে সমাধান করার চেষ্টা করতে হবে, না পারলে আমি আছি, আমাকে জানাতে হবে। তো ঠিক আছে, যেহেতু অনলাইন এখানে আসলে প্রশ্ন উত্তর থাকে না, তাই আজকে এই 5ম ক্লাস এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করতেছি। ধন্যবাদ সকলকে।